ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য দিতে এসে তিনি একথা বলেন। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সেই প্রতিশ্রুতি চান নাহিদ। এদিকে এ মামলায় দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে হত্যার নির্দেশদাতাদের শাস্তি দাবি করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট জুড়ে নির্বিচারে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। সাংবাদিকদের নাহিদ বলেন, এখন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বিচারের এই প্রক্রিয়া যেন ধারাবাহিকভাবে চলে সে দাবিও জানান তিনি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটা যাতে অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিকে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকার সতর্ক হবে। সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন, বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন। এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে, সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। বুধবার আবারও তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলেন, জনসমর্থন নেই বলে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির 2 সদস্য আলাদা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা সহ কয়েকটি দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে কয়েকটি ইসলামপন্থী দলের এমন কর্মসূচির পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবলীলায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনই হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে, সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিকহীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। 2 নীতি নির্ধারক জানান, পাল্টা কর্মসূচি নয়, বিএনপি রাজনৈতিকভাবেই এসব আন্দোলন মোকাবেলা করবে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব। পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়
আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে, আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, যেভাবে মাফিয়াতন্ত্রের মোকাবেলা করেছি, প্রতিটা স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। সালাউদ্দিন আহমদ জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না বিএনপি। অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। যে আমি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোষর হিসেবে, ফেসিবাদের দোষর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকাকে স্বাভাবিক দাবি করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির এই দুই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পিআর সহ অন্যান্য দাবি আদায়ে আন্দোলন এবং আলোচনা একসাথে চলবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সময় বাড়িয়ে কোনো কাজ হবে না যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে। এক প্রশ্নের জবাবে তাহের বলেন, আলোচনার জন্য বিএনপিকে আন্তরিক মানসিকতা নিয়ে বসতে হবে। পরীক্ষামূলকভাবে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামাত। তিনি বলেন, জোর করে ভোটে জয়লাভের মানসিকতা পরিবর্তন জরুরি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ভোট কেমন হবে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আমরা তো নির্বাচনে যাব না বলি নেই, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম, এবং সে দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ তৈরি করতে হবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধর্ম আলাদা হলেও রাষ্ট্রের সব নাগরিকের অধিকার সমান। এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের মধ্যে ধর্ম ও মতের পার্থক্য থাকলেও জাতি হিসেবে সবাই এক পরিবার। মর্যাদা ও অধিকার প্রশ্নেও ভেদাভেদের সুযোগ নেই রাষ্ট্রে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। এ সময় সবাই যেন মুক্তভাবে ধর্ম পালন করতে পারে সেই পরিবেশ তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নেতারা বক্তব্য রাখেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
দক্ষ নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে এক সেমিনারে তিনি এ দাবি জানান। নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন অন্যান্য ইসলামী দলের নেতারা। ফ্যাসিস্ট বা চাঁদাবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনারের আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেয় ইসলামী স্কলার্স, আলেম ওলামা সহ বিভিন্ন ইসলামী দলগুলোর নেতারা। বিভিন্ন জায়গায় তারা আমাদের উপরে বুদ্ধিবৃত্তিক কাজ করছে। এ সময় তারা অভিযোগ করেন বাংলাদেশকে মেধাশূন্য করতে পশ্চিমা বিশ্ব এদেশের সংস্কৃতি নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সকল সমস্যার সমাধানে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালুর দাবি তাদের। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ঈমান হারা করা যায় সেই লক্ষ্য নিয়ে তারা অনৈতিক হস্তক্ষেপ করে যাচ্ছে। পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কি পড়ানো হয় দেখেন, নাচ গান। আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, সুন্দরী কমলা নাচে। ইসলামী আন্দোলনের আমির বলেন, লেখাপড়ার মানের অবনতির কারণে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে। শিশুদের মানসিক ও আদর্শিক ঘাটতিও দেখা যাচ্ছে। সরকার সেদিকে নজর না দিয়ে গানের জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিখা, কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই, আর সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন, উচ্ছৃঙ্খল বানাবেন, চরিত্রহীন বানাবেন। এটা কখনোই আমরা সহ্য করবো না। এর প্রতিবাদ করতে হবে এবং প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। মুফতি রেজাউল করিম বলেন, 5 আগস্টের পর রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্মের বড় ধরনের ক্ষতি হবে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন ইসলামী দলগুলোর নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নির্দেশদাতা এবং অর্থ সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি। রাজধানী আগারগাঁওয়ে শিশু মেলার সামনে প্রস্তুতির সময় পুলিশের প্রতিরোধের মুখে পণ্ড হয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয় এবং হাতে নাতে 5 জনকে ধরে পুলিশ। মনির হোসেন, তপুর রিপোর্ট। আপনি আমার মাত্র ফোন দিয়ে বলছো যে একটু শিশু মেলা বলে কি এর প্রোগ্রাম আছে, আপনি কইলো অনেক রিকোয়েস্ট করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এভাবেই লোকজন জড়ো করে ঝটিকা মিছিলের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল 8টার দিকে আগারগাঁওয়ের শিশু মেলার সামনে প্রথমে 8 থেকে 10 জন জড়ো হয়। পরে সাদা পোশাকের দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা পেট্রোল টিমকে খবর দেয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করেন মিছিল করার জন্যই জড়ো হয়েছিলেন তারা। তাৎক্ষণিক 5 জনকে আটক করার পর একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। তাদেরকে ধরছি এই কারণে একজন বলতেছে যে অমুককে ধরছে, ওরা পুলিশের সাথে সারাই নেওয়ার চেষ্টা করতেছে। পুলিশ ধস্তাধস্তি করার এককালে লাঠিচার্জ করছে, তখন তারা পালিয়ে গেছে। আমাদের তারা খেয়ে তারা একটা মোটরসাইকেল রেখে গেছে, আমরা মোটরসাইকেল একটা উদ্ধার করছি এবং একটা ফোন উদ্ধার করছি। এই ঘটনার পর আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। 5-7টা ককটেল মারছে একসাথে, মারার পরে লোকজন পুরাই ছোটাছুটি। পরবর্তীতে আমরা মনে করেন যে ভয় আমাদের দোকানের ইয়াতে আমরা পরে দোকান বন্ধ করে আমরা এক পাশে চলে যাই আর কি। ওই সাইডে পড়ছে, এই সাইডে তো পড়বে না এমন তো নিশ্চয়তা নাই। পরে আমি ওই যে 2-3 মিনিটের মধ্যে দোকান বন্ধ করে আমি দূরে গেছি গা। এদিকে একই এলাকায় 9 সেপ্টেম্বর ঝটিকা মিছিলের সময় ফেসবুকে লাইভ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সানিউল মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি খেটে খাওয়া মানুষ। আমার রাজু ভাই ফোন দিয়ে নিয়ে এসে, গোপালগঞ্জ সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ ফোন দিয়ে এনে আমারে এই মিছিল করাইছে 9 তারিখে। আমার এই মিছিল করার পরে এখন আমার পুলিশে খুঁজে বেড়াচ্ছে,
আর এই 500 টাকার জন্য আপনারা কেউ এই মিছিলে আসবেন না, কেউ যোগ দেবেন না। পুলিশের কাছে সানিউল অপরাধ স্বীকার করে বক্তব্য দেয়। এইসব ঝটিকা মিছিল বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা কারা করছে, তাদেরকে কারা সহায়তা করছে এবং এর পেছনে অর্থায়ন কারা করছে, সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। আগারগাঁওয়ের ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে শেরেবাংলা নগর থানায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।